কমান্ডার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক হামলা হিজবুল্লাহর। একই দিনে 17 অভিযান, ছোড়া হয়েছে 2 শতাধিক মিসাইল। সিকিমের টানা ভারী বর্ষণে ভয়ঙ্কর রূপ ধারণ করছে তিস্তা। পশ্চিমবঙ্গের দার্জিলিং ও ডুয়ার্স এলাকায় আতঙ্ক। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিতে কিউবার সাথে যুদ্ধ প্রশিক্ষণ রাশিয়ার। অংশ নিয়েছে পারমাণবিক সাবমেরিন সহ বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত কৃষ্টির সাথে আছি। কমান্ডার হত্যার প্রতিশোধে ইসরায়েলকে লক্ষ্য করে 2 শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। বুধবার একদিনে 17টি অভিযান পরিচালনার কথা জানিয়েছে গোষ্ঠীটি। টার্গেট করেছে ইসরায়েলি সেনাদের ঘাঁটি ও নজরদারি স্টেশন। হামলা জোরদারের হুঁশিয়ারিও দিয়েছে, আর পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলও। লেবাননের দক্ষিণে বিমান ও ড্রোন হামলার শিকার হয়েছে হিজবুল্লাহর একাধিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার। লেবাননের দক্ষিণ থেকে ছুটছে একের পর এক রকেট। মুহুর্মুহু মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায়। আইন জেইতিম আমিয়াদে, ইসরায়েলের সামরিক হেডকোয়ার্টার্স, মেরনে নজরদারি স্টেশন এবং সাশায় টার্গেট হয়েছে একটি সামরিক সরঞ্জাম কারখানা। গোলান মালভূমির দিকে ছোড়া হয় অর্ধশত রকেট। মঙ্গলবার লেবাননের দক্ষিণের এক গ্রামে ইসরায়েলের হামলায় প্রাণ যায় হিজবুল্লাহর শীর্ষ এক কমান্ডার তালেব সামি আবদাল্লাহ সহ আরও 4 যোদ্ধার। লেবাননে গত 8 মাসের সংঘাতে নিহতদের মধ্যে সবচেয়ে সিনিয়র কমান্ডার তালেব আবদাল্লাহ। হিজবুল্লাহ যোদ্ধাদের মৃত্যুতে আরও বেড়েছে উত্তেজনার পারদ। বৈরুতে তালেব আবদাল্লাহর জানাজায় অংশ নিয়ে ইসরায়েলের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন গোষ্ঠীর নেতারা। শত্রুপক্ষের বার্তা যদি আমাদের নেতৃত্বের উপর আঘাত হয়, তাহলে তাদের জানা উচিত প্রিয় নেতার রক্ত ঝরার জবাবে অভিযানের পরিধি ও তীব্রতা বাড়াবো আমরা। তারা কান্না আর হাহাকারের জন্য প্রস্তুত হোক। হিজবুল্লাহর হামলার জবাব দিয়েছে ইসরায়েলও। লেবাননের দক্ষিণে ইয়ারুন ও হানিনে বিমান হামলা চালিয়েছে সেনারা। গোষ্ঠীটির ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় ইয়াতার, তায়েবা, মার্কাভা সহ আরও কয়েকটি স্থানে। ওদাইসেতে ফসফরাস শেল নিক্ষেপের অভিযোগও উঠেছে। লেবানন সীমান্তে উত্তেজনা নিরসনে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়োভ গ্যালান্টের সাথে এই বিষয়ে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন। ইসরায়েলের উত্তরে উত্তেজনা বৃদ্ধি নজরে আসছে। আমরা চাই না এখান থেকে বড় আঞ্চলিক সংঘাত তৈরি হোক, আর সে কারণেই পরিস্থিতি আরও উত্তপ্ত হোক চাই না। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন সীমান্ত। তেল আবিবের হামলায় মৃত্যু হয়েছে প্রায় 300 হিজবুল্লাহ যোদ্ধার। প্রাণ হারিয়েছে লেবাননের 88 বেসামরিক নাগরিকও। মৃত্যু হয়েছে ইসরায়েলের 18 সেনা ও 10 বেসামরিকের। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। প্রস্তাবে আবারও কিছু পরিবর্তন আনার দাবি করেছে হামাস, এমন তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সবগুলো দাবি বিবেচনায় সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। আর যুদ্ধবিরতি আলোচনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন হামাসের শীর্ষ নেতারা। দাবি ইসরায়েলের মুখপাত্র হয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে। চুক্তি বাস্তবায়নের সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের দৌড়ঝাঁপ চলছেই। বুধবার যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আরেক দফায় দোহা সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সাক্ষাৎ করেন কাতার ও মিশরের প্রতিনিধিদের সাথে। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে আরও কিছু পরিবর্তন চায় হামাস। হামাস ঠিক কী বিষয়ে সংশোধন করেছে প্রস্তাবে তা স্পষ্ট করেননি ব্লিনকেন। বলেছেন সবগুলো দাবি মানা সম্ভব নয়, কিছু বিষয়ে চলছে পর্যবেক্ষণ। দর কষাকষি বন্ধ করে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন তিনি। হামাস বেশ কিছু পরিবর্তনের কথা বলেছে, সেগুলো আলোচনার টেবিলে তোলা হয়েছে। কাতার ও মিশরের প্রতিনিধিদের সাথে আমরা আলোচনা করেছি। কিছু বিষয় হয়তো সংশোধন সম্ভব, তবে সবকিছু নয়।
যুদ্ধবিরতির লক্ষ্যে দুপক্ষেরই কিছু আপোষ করতে হবে এমন মন্তব্য মধ্যস্থতাকারী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানির। দীর্ঘদিন ধরে সমাধানের চেষ্টা করছি। হামাসের স্থায়ী যুদ্ধবিরতির দাবি ও ইসরায়েলের সব জিম্মি মুক্তির দাবি সহ অন্যান্য ইস্যুতে যে ফাঁকফোকরগুলো রয়েছে তা পূরণের চেষ্টা করছি। আমার মনে হয় যেখানে পৌঁছেছি এটাই সবচেয়ে ভালো পরিকল্পনা। যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির অবসান হতে হবে। যুদ্ধ শেষই মূল ফোকাস। এক বিবৃতিতে হামাস জানিয়েছে ফিলিস্তিনিদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলেছে। হামাসের দাবি, গত 6 মে কাতার ও মিশরের দেয়া প্রস্তাবে রাজি হয়েছিল তারা, তবে তাতে সংশোধন আনে ইসরায়েলি। পরবর্তীতে 31 মে 3 ধাপ বিশিষ্ট প্রস্তাব দেন বাইডেন, যাকে স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ হিসেবে আখ্যা দেয় ওয়াশিংটন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। তীব্র খাদ্য সংকটে অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা। মৃত্যুর মুখে অন্তত 8,000 শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে 5 বছরেরও কম বয়সী শিশুরা। গাজায় 8 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে খাদ্যের মজুদ ফুরিয়ে গেছে, যার ফলে অপুষ্টির কারণে মৃত শিশুর সংখ্যা বেড়েই চলেছে। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত 15,000-এর বেশি ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে, আর জীবিত 17,000 শিশুর কোনো অভিভাবক নেই। জাতিসংঘের কর্মীদের বিরুদ্ধে হুথির তোলা গুপ্তচর বৃত্তির অভিযোগে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার কর্মীদের আটকের ঘটনায়ও নিন্দা জানিয়েছে দেশটি। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার হুথির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে এনজিও কর্মীদের উপর দোষ চাপাচ্ছে ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। এর আগে জাতিসংঘের 11 কর্মীকে আটকের অভিযোগ ওঠে গোষ্ঠীটির বিরুদ্ধে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, দীর্ঘদিন ধরে এই কর্মীরা ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি করে আসছে। শুক্রবার শুরু হচ্ছে হজ। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, আর মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের হজের কার্যক্রম। তবে সংখ্যা বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজ যাত্রীদের মিনায় নেওয়া শুরু হবে। এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে ইহরামের কাপড় পরে মিনারের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকে হজের দিন বলা হয়, আর চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের বিন হামাদ। বিশ্বের সবচেয়ে বয়স্ক হাজিকে স্বাগত জানালো সৌদি আরব। সারহুদা সাতিত নামের এই নারীর বয়স 130। তিনি আলজেরিয়ার বাসিন্দা। জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় সারহুদাকে ফুল দিয়ে বরণ করা হয়। হজ পালনে প্রবীণ এই নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘ সফরের পরও তিনি সুস্থ আছেন। এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বয়স্ক এই হাজি আলোড়ন তুলেছেন, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের মাঝে। ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যার কবলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম রাজ্য। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত চলছে উত্তর ও দক্ষিণ সিকিমে। এতে আশঙ্কাজনক হারে তিস্তার পানি বাড়ছে এবং প্লাবিত হয়েছে মল্লি, রম্বি, গেইলখোলা ও 29 মাইল সহ তিস্তা পাড়ের বিভিন্ন এলাকা। পানির তোরে সড়ক ভেসে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বিভিন্ন এলাকা। প্রবল বৃষ্টিপাতে বন্ধ সিকিম, গ্যাংটক, কালিম্পং, দার্জিলিং মহাসড়কের যান চলাচল। এতে আটকা পড়ে দার্জিলিং ও সিকিমে থাকা বহু দেশি বিদেশি পর্যটক। পানিবন্দীদের দ্রুতই সরানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরই মাঝে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী এলাকা গুলি থেকে উদ্ধার করা হয়েছে আটকে পড়া বাসিন্দাদের। গেল বছর তিস্তার পানি বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যার কবলে পড়েছিল তিস্তা পাড়ের এলাকাগুলো। বন্যায় প্রাণ হারিয়েছিলেন 1/2 মানুষ। এদিকে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চল। তলিয়ে গেছে রাস্তাঘাট,
সতর্কতা জারি করা হয়েছে। বুধবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় অঙ্গরাজ্যটি দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে। কর্তৃপক্ষ জানায় ঝড় ও টানা বৃষ্টিতে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে ব্রেওয়ার্ড ও মিয়ামি-ডেড কাউন্টি। বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করতে বাধ্য হয় বাসিন্দারা। এরই মাঝে পানিবন্দীদের উদ্ধারে কাজও শুরু করেছে জরুরি বিভাগের সদস্য। তীব্র ঝড় ও বন্যার কারণে জরুরি অবস্থা জারি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাতিল হয়েছে মিয়ামি সহ বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট। দেশটির আবহাওয়া বিভাগ জানায় ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে আরও কিছুদিন বৃষ্টিপাত চলবে। ভূমিধসের কারণে চিলির পাহাড়ি এলাকায় ধসে পড়েছে বহু বাড়িঘর। দেশটির দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায় বাস্তুচ্যুত হয়েছে 400-র বেশি বাসিন্দা। বুধবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভিডিও ফুটেজে দেখা যায় তাসের ঘরের মতো ভেঙে পড়ছে বাড়িঘর। বৃষ্টির তোড়ে ভেসে গেছে সব রাস্তাঘাট, উপড়ে পড়েছে গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বিভিন্ন এলাকা। বাসিন্দাদের দ্রুতই নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভূমিধস ও বন্যায় আটকে পড়া বাসিন্দা ও পোষা প্রাণীদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা। চিলির আবহাওয়া বিভাগ জানায় ঝোড়ো বাতাস ও বৃষ্টি আরও কিছুদিন চলবে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। টার্গেট করা হয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ত্রিভেরি। মিসাইল হামলায় প্রাণ গেছে কমপক্ষে 9 জনের, আহত হয়েছে আরও 29 বাসিন্দা। আবাসিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং বিধ্বস্ত হয় একটি প্রশাসনিক ও একটি আবাসিক ভবন। ক্ষতিগ্রস্ত আশপাশের আরও কিছু ঘরবাড়ি ও সড়ক। বিস্ফোরণ থেকে বিশাল এলাকায় আগুন ছড়ায়, পরে সেটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা। আশঙ্কা আরও কেউ চাপা পড়ে থাকতে পারে। রাশিয়াকে চাপে ফেলতে দেশটির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। বুধবার রাশিয়ার সাথে সংশ্লিষ্ট 3 শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং দেশটিতে সেমিকন্ডাক্টর সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোর উপরেই নিষেধাজ্ঞার খড়গ পড়েছে। তালিকায় আছে চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানও। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মস্কো এক্সচেঞ্জের উপর। ওয়াশিংটনের দাবি যুদ্ধাস্ত্র তৈরির সরঞ্জাম পাওয়া থেকেই রাশিয়াকে বিরত রাখতে তাদের এই পদক্ষেপ। আর 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে নিয়মিত বিরতিতে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার জেদ্দা পৌঁছান তিনি। বৈঠক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে। আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি সম্মেলন, আর সেই আয়োজন ঘিরেই 2 নেতা আলোচনা করেন। বৈঠককে সফল বলে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। পাশাপাশি সৌদি ইউক্রেন দ্বিপাক্ষিক নানা ইস্যুতেও আলোচনা হয় 2 নেতার। 15 ও 16 জুন পিস সামিট অনুষ্ঠিত হবে। কিয়েভের লক্ষ্য ইউক্রেন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে মস্কোর উপর চাপ সৃষ্টি করা, আর সে লক্ষ্যে বিভিন্ন দেশ সফর করছে জেলেনস্কি। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিতে এবার সাবমেরিন নিয়ে মহড়ায় নেমেছে রাশিয়া, আর সাথে রয়েছে পশ্চিমা বিরোধী আরেক শক্তি কিউবা। এরই মধ্যে হাভানা উপকূলে পৌঁছেছে যুদ্ধজাহাজের বহর। বিভিন্ন গণমাধ্যমের দাবি তাতে রয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন। মার্কিন অস্ত্র নিয়ে রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর মহড়ার এই সিদ্ধান্ত মস্কোর। যুক্তরাষ্ট্র বলছে গভীর পর্যবেক্ষণে রয়েছে পরিস্থিতি। হাভানা উপসাগরে এগিয়ে চলছে রুশ নৌবহর, ফ্রিগেট গর্শকভ আর পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন কাজান সহ বিভিন্ন ধরনের রণতরী রয়েছে বহরে। বিভিন্ন গণমাধ্যম বলছে এই নৌবহরে থাকা যুদ্ধজাহাজগুলো রয়েছে অনেক জিরকন কালিবার সহ বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। রুশ জাহাজগুলো গ্রীষ্মকাল জুড়ে এই অঞ্চলে অবস্থানের কথা। এসব অস্ত্র আঘাত হানতে পারে 600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। অথচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে হাভানার দূরত্ব মাত্র 160 কিলোমিটার। আলোচিত এই মহড়ায় অংশ নিতে প্রস্তুত কিউবান নৌবাহিনীও। সম্প্রতি রুশ অধিকৃত ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ইউক্রেনকে। বাইডেন প্রশাসনের এই ঘোষণার পরই পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন নিয়ে মহড়ায় নেমেছে রাশিয়া, যা গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পুরো বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। পুরো বিশ্বেরই উচিত এটি দেখা। রাশিয়ার এ ধরনের পদক্ষেপ আমরা আগেও দেখেছি। ট্রাম্প, বুশ এবং ক্লিন্টন প্রশাসনের সময়েও রাশিয়া কিউবা মহড়া হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে পরমাণু অস্ত্র নেই রুশ নৌবহরে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই মস্কো সফর করছে কিউবার পররাষ্ট্রমন্ত্রী। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠক করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির শিকার ৪৯ জনের মধ্যে ৪১ জনই ভারতীয়। আহত ও দগ্ধ হয়েছে আরও প্রায় অর্ধশত মানুষ। হাসপাতালে তারা চিকিৎসাধীন। মরদেহ দেশে ফেরাতে তৎপরতা শুরু করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশেষ বৈঠক হয়। মোদীর নির্দেশে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কুয়েতে যাচ্ছে। মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণাও দেওয়া হয়েছে। আর কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল ইয়াহিয়ার সাথে কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে কুয়েতে ভারতীয় দূতাবাস। দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং চিকিৎসাধীনদের দেখতে হাসপাতালে যান দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আদর্শ সোয়াইকা। বুধবার কুয়েতের মানগাফ শহরে একটি বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ২০০ শ্রমিকের আবাস ছিল সেখানে। ইরাকের এরবিলের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় তেল সংরক্ষণের গুদামে আগুন লাগে, এরপর তা পুরো শোধনাগারে ছড়িয়ে পড়ে। রিফাইনারির বিভিন্ন ভবন ও স্থাপনা ভস্মীভূত হয়ে গেছে এই অগ্নিকাণ্ডে এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এই ঘটনায় কমপক্ষে ১০ জন দগ্ধ হয়েছে, যদিও সবাই শঙ্কামুক্ত। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ইতালিতে বিতর্কিত বিলকে কেন্দ্র করে পার্লামেন্ট কক্ষের ভেতরে হাতাহাতিতে জড়ান আইন প্রণেতারা। বিতর্কিত বিলটিতে ইতালির বিভিন্ন রাজ্যগুলোকে আরও স্বাধীনভাবে পরিচালিত হওয়ার কথা বলা হয়েছে। এই বিলের বিরোধিতা করেন বিরোধীরা। বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটাভুটির এক পর্যায়ে সরকারি দলের এমপির মুখে ইতালির পতাকা ছুঁড়ে মারেন বিরোধী দলের এমপি লিওনার্দো ডোনো। এরপরে উত্তেজনা ছড়ায়, পার্লামেন্টটি ধস্তাধস্তি শুরু করেন অন্যান্য সদস্যরা। মারামারিতে অনেকে আহত হয়েছেন। অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা। প্রেসিডেন্ট হাভিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে রাজধানী বুয়েনোস আয়ার্স সহ বিভিন্ন স্থানে এবং দেশটির পার্লামেন্টের বাইরে আন্দোলনকারীরা প্রতিবাদ জানান। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। ব্যাপক সংঘর্ষ হয় দুই পক্ষে। বিক্ষোভকারীরা আগুন দেন বিভিন্ন স্থানে, আর তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংকটের মুখে পড়া আর্জেন্টিনার অর্থনীতিকে চাঙা করতে সংস্কার প্রস্তাব দেন প্রেসিডেন্ট, যাতে পেনশন কমানো, শ্রমিকদের মজুরি হ্রাস সহ বিভিন্ন প্রস্তাব রাখা হয়। চিকিৎসা বিজ্ঞানে অভাবনীয় সাফল্য এনেছে জিন থেরাপি। এর মাধ্যমে শ্রবণ শক্তি ফিরে পেয়েছে 18 মাস বয়সী এক ব্রিটিশ শিশু। জন্ম থেকেই বধির ছিল ওপাল স্যান্ডি। যুক্তরাজ্যে এডেনব্রুক হাসপাতালে ট্রায়াল হিসেবে এই থেরাপিটি প্রয়োগ করা হয় শিশুটির উপরে। আর প্রথম ট্রায়ালেই সাফল্য মেলে, যাতে করে গোটা বিশ্বই বিস্মিত। ছোট্ট ওপাল কখনোই কথা বলতে ও শুনতে পারবে না, এমনটাই ধারণা ছিল শিশুটির বাবা মার। জন্ম থেকে আক্রান্ত জিনগত সমস্যায় একই জটিলতায় ভুগছে তার বোন নোরাও। বহু চিকিৎসকের শরণাপন্ন হলেও মেলেনি সমাধান। তবে ক্যামব্রিজের এডেনব্রুক হাসপাতালে মাত্র 16 মিনিটের চিকিৎসায় বদলে গেল ওপাল স্যান্ডির জীবন। বধির চিকিৎসায় প্রথমবারের মতো প্রয়োগ করা হয় জিন থেরাপি। প্রথম ট্রায়ালেই বাজিমাত চিকিৎসক দলের। বিশ্বে শ্রবণহীনদের চিকিৎসার নবদিগন্তের সূচনা হলো এরই মাধ্যমে। সাধারণত অটফ জিনের ত্রুটি থাকলেই মানুষের কথা বলতে ও শুনতে সমস্যা হয়। থেরাপির মাধ্যমে ক্ষতিকর নয় এমন ভাইরাস মানবদেহে প্রবেশ করানো হয়, যার ফলে কাজ করতে শুরু করে অটফ জিন। ফলে দূর হয় ওপাল স্যান্ডির কথা বলা ও শুনতে পাওয়ার সমস্যা। এটি অনেক বছরের পরিশ্রমের ফল। ওপালের রিপোর্টগুলো আমরা দেখেছি, সত্যিই চমৎকার সাফল্য এনে দিয়েছে। এর মাধ্যমে শ্রবণহীনদের চিকিৎসায় নতুন মাত্রা যোগ হলো।
থেরাপির ২৪ সপ্তাহের মাথায় কানে শুনতে পাচ্ছে ওপাল। অতি সূক্ষ্ম শব্দতেও এখন সাড়া দিচ্ছে সে। এতে উচ্ছ্বসিত শিশুটির পরিবার। যেসব শব্দে ও সাড়া দিচ্ছে সেগুলো খুবই সূক্ষ্ম। খুবই অবাক হয়েছি শব্দগুলো শুনে, কারণ এসবই আমাদের প্রতিদিনের সচরাচর শব্দ যা আমরা অনেক সময় বুঝতেই পারি না। এখন ওপাল ছোট ছোট কথাও বলতে পারছে। আমরা খুবই আশাবাদী। এই ট্রায়ালে যুক্তরাজ্য ছাড়াও স্পেন ও যুক্তরাষ্ট্রের বেশ কিছু বধির শিশুদের ওপরও চালানো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। গবেষকদের ধারণা, শ্রবণ প্রতিবন্ধীদের সুস্থ করতে আরও এক ধাপ এগিয়ে গেলেন তারা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। এ ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ।